সারিকা যখন খুব বিরক্ত হয়ে অভিককে ফোন করতে যাবে তখনই ওর সামনে একটা বাইক এসে থামায়। পরনে সাদা জামার 40 বছরের স্বাস্থ্যবান এই পুরুষটাকেও চেনে। হালকা শ্যামবর্ণের ত্বকের অধিকারী, চোখে সরু ফ্রেমের চশমা আর গালে চাপদাড়ি। আদিত্যকে এতদিনে ও প্রথমবার লক্ষ্য করলো ভালো করে। কে বলেছে সাদা ত্বকের অধিকারীরা শুধু সুন্দরের তকমা পায়? তাহলে ওর সামনে যে পুরুষ মানুষটি দাঁড়িয়ে আছে তার রূপের বর্ণনা কিভাবে করবে? প্রায় মিনিট 30-এর পর একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আদিত্য সারিকার চোখের সামনে হাত নাড়ায়। কি দেখছেন ম্যাডাম, উঠে আসুন। সারিকার ঘোট কাটলো, নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হলো খুব। উঠে যাব মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আদিত্য নিজের হাতঘড়িটা সারিকার চোখের সামনে ধরল। আজ বাস বন্ধ, সব বাস মিটিংয়ে চলে গেছে। আপনার হাতে আর মাত্র 18 মিনিট সময় আছে। এর মধ্যে অফিসে না পৌঁছলে কিন্তু আপনার বেতন থেকে টাকা কাটা যাবে। সারিকার এতক্ষণে খেয়াল হলো কাল রাত্রিবেলা বাড়ির সবাই এই বিষয়ে আলোচনা করেছিল। সারিকা বিরক্ত চোখে আদিত্যর দিকে তাকালো। সেটা দেখে আদিত্য মুচকে হাসলো। আসুন। আদিত্য বাইকের হ্যান্ডেল থেকে হেলমেটটা বার করে সারিকার হাতে দিল। সারিকার কাছে আর কোনো উপায় রইল না। ধীরে ধীরে গিয়ে উঠে বসলো বাইকের পিছন সিটে। আদিত্য বাইক স্টার্ট করলো। সারিকা একটু ঝুঁকে পড়ে আদিত্যর পিঠের উপরে। ধরে বসুন, সামনের রাস্তা খারাপ আছে। সারিকার আপত্তি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে আদিত্যের কাঁধে নিজের ডান হাতটা রাখলো। তারপর গাড়ি ছুটে চলল সারিকার গন্তব্যে। অফিস টাইম শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আসার সময় আদিত্যর সাথে এলেও যাওয়ার সময় কিভাবে যাবে সেটা ভেবে চিন্তিত হয়ে সারিকা। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। এই ভর দুপুরে কোথাও কোনো অটো পাবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে ওর। আদিত্য সরকারের কথা ভেবেছেন আর আদিত্য সরকার হাজির। উঠে পড়ুন। আবার আদিত্যকে দেখে ভীষণ অবাক হয়ে যায় সারিকা। আপনি কি আমার অফিসের বাইরে অপেক্ষা করছিলেন নাকি? না হলে এভাবে সময়ে সময়ে চলে আসা তো সম্ভব না। কালকে বলেছিলাম না ইন্দ্রাণীর সাথে দেখা করতে যাওয়ার কথা, ওর বাড়ি গিয়েছিলাম। আপনার মুখে এই ইন্দ্রাণীর কথা শুনে দেখতে ইচ্ছে করছে খুব। এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি বাইকে উঠবেন? সারিকা আবার কালকের ঘটনার কথা ভুলে গিয়ে কোনো সংকোচবোধ ছাড়াই উঠে পড়ল আদিত্যর বাইকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সারিকা খেয়াল করলো এটা ওর বাড়ির রাস্তা না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা তো বাড়ির রাস্তা না। বিশ্বাস করেন এই আদিত্য সরকারকে? সারিকা ঘাবড়ে গেল। সত্যিও আদিত্যকে খুব বিশ্বাস করি। প্রিয় বন্ধুর মতো সব থেকে বড় আঘাতটা পাওয়ার পর যখন বন্ধুত্বের উপর বিশ্বাস উঠে গিয়েছিল ওর, তখন আদিত্যকে নতুন করে বন্ধুত্বের মানে শিখিয়েছে। মেয়েটার প্রতি আদিত্য যে ভালোবাসা সেটা অনিবার্য করি। তারপর দুই পক্ষের শুধু নীরবতা। সারিকা শুধু একবার ঘড়ির দিকে তাকালো। তখন বাজে 3:30। প্রায় 1 ঘন্টা জার্নি করে ওরা একটা বাড়ির সামনে এসে থামে। বাইক থেকে নেমে মাথা থেকে হেলমেটটা খুলে দেখে দরজার নেম প্লেটে বড় বড় করে লেখা বৃদ্ধাশ্রম। সারিকা আদিত্যের দিকে অবাক নয়নে তাকালো। এখানে এখানে কেন এসেছি আমরা? আদিত্য দুটো হেলমেট বাইকের হ্যান্ডেলে রেখে বাইকটা লক করে। ভিতরে চলুন, বুঝতে পারবেন। সারিকা আদিত্য অনুসরণ করে ভিতরে ঢুকে। বাড়ির ভিতরটায় ঢুকে অবাক হয়ে যায় সারিকা। ফুল দিয়ে সাজানো ঘরটা মধ্যমণিতে বসে আছে একটা দুতলা কেক। একজন বৃদ্ধ মহিলা আদিত্যর কাছে আসে। শুভ জন্মদিন বাবা। আদিত্য ওই বৃদ্ধাকে প্রণাম করে। তারপর একে একে বাকি সবাইকে প্রণাম করে আশীর্বাদ দেন। সব বৃদ্ধ বৃদ্ধাদের সাথে আদিত্য হেসে হেসে গল্প করতে দেখে ভালো লাগে সারিকার। মুগ্ধ নয়নে এই সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। হঠাৎ একজন বৃদ্ধ সারিকার সামনে এগিয়ে এসে বলে, তুমি অনেক ভাগ্যবতী বৌমা। সে যদি আদি বাবার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছ। এই বাম্মা মরা ছেলেটা প্রায় 8 বছর ধরে আমাদের মতো অনাথ বৃদ্ধাকে আগলে রেখেছে। আমাদের কখনো বুঝতেই দেয়নি যে আমরা ছেলে বৌমার সংসার থেকে বিতাড়িত। এমন একটা ছেলে পেলে কি আর সে কথা মনে পড়ে? বৌমা শব্দটা শুনে সারিকার একটু ইতস্তত বোধ করে। আদিত্য এই বৃদ্ধের প্রতিটা কথা শুনে তৎক্ষণাৎ এগিয়ে আসে। কাকা, তুমি ভুল ভাবছো, উনি তোমাদের বৌমা নন, উনি আমার বন্ধু। ওই বৃদ্ধটি জিভ কাটে নিজের ভুল কথা শুনে। কিছু মনে করো না মা, আসলে আমরা সবাই অনেক দিন ধরে আদিত্য বাবার বিয়ের কথা বলছি, কিন্তু শুনছেই না। 15 বছর আগে কোনো মেয়েকে মনে ধরেছে, তাই বাকিটা জীবন এভাবে কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আদিত্য মাথা চুলকায়, সারিকার চোখ দিয়ে তাকিয়ে সারিকার ভাবগতি বোঝার চেষ্টা করে। তারপর ওই বৃদ্ধকে বলে, এসব কথা থাক না কাকা, তুমি চুপ করো তো আদি। বাবা বলছি, তুমি তো আদি বাবার বন্ধু, ওকে একটু বোঝাও না বিয়ে করার জন্য। এভাবে কি সারা জীবন থাকা যায় বলো? আর সেই মেয়েটা বলিহারি খাঁটি হীরা ছেড়ে কোন পচা পাখি গিয়ে ডুবলো কে জানে। বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে বুঝতে পেরে আদিত্য ওই বৃদ্ধাকে সরিয়ে
সারিকার কাছ থেকে টেনে আনে, অন্য কথায় ব্যস্ত করে ফেলে তাকে। তারপর সারিকার কাছে আসেও। কিছু মনে করবেন না কাকার কথা, এই মানুষগুলো আমাকে বড্ড ভালোবাসে তো, তাই চিন্তা করে আমাকে নিয়ে। আমিও জানি তো এনাদের কাছে এলে বাবা মার অভাব ভুলে যাই। সারিকা মুচকি আসে, হ্যাপি বার্থডে। আদিত্য ঠোঁটে এক চওড়া হাসি খেলে যায়, থ্যাংক ইউ অ্যান্ড আই অ্যাম সরি ফর ইয়েস্টারডে বিহেভিয়ার, প্লিজ ফরগিভ মি। প্রত্যুত্তরে আদিত্য শুধু মুচকে আসে, তারপর সারিকার হাত ধরে নিয়ে যায় কেক কাটা রাখা টেবিলের কাছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, একটু পরে সন্ধ্যা নামবে ধরণীর বুকে। আদিত্য এই বৃদ্ধ মানুষগুলো নিয়ে সারিকার সাথে নিজের 40 বছরের জন্মদিন পালন করতে পেরে খুব খুশি। সবাইকে খাইয়ে দাইয়ে বিদায় জানিয়ে সারিকাকে নিয়ে আশ্রম থেকে বেরোয়। এ বাবা, সন্ধ্যা হয়ে গেল তো, নিশ্চয়ই আমার মেয়েরা বা আমি বাড়ি না ফেরায় অস্থির হয়ে পড়েছে। আদিত্য হেলমেটটা সারিকার হাতে নিয়ে অন্য হেলমেটটা নিজে পরে নিল। চিন্তা করবেন না, আমি অহনাকে বলে রেখেছি, ও হাসি খুশিকে সামলে রাখবে। আদিত্য বাইক চাপার পর সারিকা আদিত্যর কাঁধ ধরে পিছনে উঠে বসলো। আদিত্য গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সারিকা, বলুন কেমন কাটলো আজকের দিনটা? খুব সুন্দর, তবে ওই কাকাটার কথা আমাকে রাখতেই হবে। আপনাকে সং স্টপ সারিকা, এই চ্যাপ্টারটা 6 মাস আগে ক্লোজ হয়ে গেছে, প্লিজ রিওপেন করবেন না। সারিকা মুখ টিপে হাসলো, মূলত আদিত্যকে রাগানোর জন্য আবার বিয়ের প্রসঙ্গের কথা তুলছেও। কিন্তু আমার বন্ধু হিসেবে তো একটা দায়িত্ব আছে, বলুন। আপনাকে যদি সংসারী করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু? আমি জানি আমার ভালোবাসা একতরফা, সেটা প্রথম থেকেই ছিল। সেটা জেনেও এতদিন ভালোবেসে গেছি আমি। আমার অনুভূতিগুলো নিয়ে বাকি জীবনটা বাঁচতে দিন না। আমি তো তাকে আমার জীবনে আসার জন্য জোর করছি না। সে কেন তাহলে আমার অনুভূতিগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? কথাগুলো বলার সময় আদিত্যর গলাটা কেঁপে কেঁপে উঠছিল। তখন সারিকা খেয়াল করছে, আর এই কথাগুলো যে ওর উদ্দেশ্যে বলা সেটা বুঝতে বাকি থাকে না ওর। খারাপ লাগে আদিত্যর জন্য, কিন্তু ও কি করবে? ও তো এমন স্বার্থপর না যে নিজের ঘর ভেঙেছে বলে একসময় রিজেক্ট করা পাত্রকে নিজের জীবনসঙ্গী করবে নিজের ভালো থাকার জন্য। প্রত্যুত্তর আর কিছু বলে না সারিকা, শুধু নিজের মনে মনে আওড়ায়। একজন ঠকে যাওয়া নারী জানে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা ঠিক কতটা কঠিন। একটা নির্জীব পরিবেশ সৃষ্টি হয়। আদিত্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেই বলা শুরু করলো, আপনি তখন ইন্দ্রাণীর সাথে দেখা করবেন বলছিলেন, তাহলে ডাকবো নাকি আপনার বাড়ির কাছের বাস স্ট্যান্ডে? সারিকা খুশি হলো আদিত্য আবার ওর কথা বলতে দেখে। এই না না, আমি তো এমনি কথার কথা বলছিলাম। ও, আপনি কথার কথা বলতে পারেন? আদিত্যর এই রসিকতা মন ভালো হয়ে যায় সারিকার। অন্ধকার তো কিছুই চিনতে পারছে না। আর কতক্ষণ লাগবে বলুন তো বাড়ি পৌঁছাতে? মেয়েদের জন্য মন কেমন করছে। সেই সকালে ওদেরকে খাইয়ে বেরিয়েছি, কতক্ষণ ওদের ছাড়া কোনোদিনও থাকিনি তো। আর বেশিক্ষণ নয়, মিনিট 15-20 মতো লাগবে। আচ্ছা সারিকা, আপনি কি এখনও আপনার বাবার উপর রাগ করে আছেন? সারিকা কিছু বলে না। আদিত্যর উপর অভিমান কমলেও ওর বাবা মায়ের উপর অভিমান ওর এক ফোঁটাও কমেনি। সারিকাকে চুপ থাকতে দেখে আদিত্য বলে, আপনি তো মা, সন্তানের চিন্তার জন্য আপনার বুক ফেটে যায়। ওনারা তো আপনার বাবা মা, ওনাদের তো চিন্তা হয় বলুন আপনাকে নিয়ে। তাই আপনাকে কিছু না বলেই ওনারা যাই হোক, আপনি ওনাদের উপর রাগ করে থাকবেন না। সারিকেশ্বর জবাবে শুধু হাঁ বলল। নীরবতার মধ্যে আদিত্যর বাইক এসে থামলো সারিকার বাড়ির থেকে কিছুটা দূরে। সারিকা গাড়ি থেকে নেমে হেলমেটটা খুলে যখন আদিত্যকে দিল, তখন খেয়াল করলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমার মেয়েকে জেলে পাঠিয়ে এখন পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করছে, জন্মে দেখিনি এমন মেয়ে। সারিকা আর বুঝতে বাকি থাকলো না সামনে থাকা মহিলাটিকে। দেবযানী আর দেবপর্ণার মা, অর্থাৎ সৌভিকের শাশুড়ি। তার পাশে দাঁড়িয়ে আছে দেবপর্ণা। সে মায়ের এমন ধারা কথা শুনে বলল, কি বলছো মা, চুপ করো না। আর তোমার মেয়ে জেলে গেছে নিজের দোষে, কেউ তাকে পাঠায়নি। ছোট বৌদির মুখে এমন কথা ভালো লাগলো সারিকার। সে এগিয়ে ওদের কাছে গেল, মুচকে এসে বলল, আমার মতো মেয়ে জন্মে দেখেননি তো? তাহলে দেখে নাও, দেখে তোমার চোখ সার্থক হোক। অন্তত বলতে পারবে এই মেয়ে আর যাই হোক খুনি নয়। দেবযানী মা মুখ বেঁকিয়ে চলে গেল। মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি, এখন বাড়ি ফিরে যাচ্ছেন। মা চলে গেলে দেবপর্ণা বলে, মায়ের কথায় কিছু মনে করো না সারিকা, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আদিত্য বাইকটা রেখে সারিকার কাছে এলো। আপনি তাহলে ওনার সাথেই চলে যান, আমি আসছি। সারিকা কিছু বলার আগে দেবপর্ণা বলল, বাড়ির সামনে এসে বাড়িতে যাবেন না, ভিতরে চলুন না আদিত্যদা। না, অন্য একদিন আসবো। আদিত্য পকেট থেকে 3টে চকলেট বার করে সারিকার হাতে দিল। এগুলো আমার প্রিন্সেসদের জন্য এনেছি, সাবধানে যাবেন।
কেটে গেছে আরও 3টে দিন। আজ রোববার, সারিকার অফিস ছুটি। মেয়েরাও আজ খুশি সারাদিন মাকে কাছে পাবে ভেবে। তবে আজ 3 দিন পর সারিকা নিজের মা বাবার সাথে কথা বলে ওনাদের ঘরে বসে আছে। সারিকার বাবা একটা চেয়ারে এসে বলল, আফসোস সুরে বলল, আমি তোদের খারাপ চাই না মা, আমি শুধু প্রতি মুহূর্তে ভেবে যাই আমাদের অবর্তমানে তুই এই বাড়িতে কেমন থাকবি। তোর ভবিষ্যতে চিন্তা করি আমরা। তোর বয়স এখন কম, পুরো জীবন পড়ে আছে, এভাবে একা থাকা যায় না। আর আমার নাতনিরাও তো বড় হয়েছে, নিজের বাবাকে খুঁজবে, তখন কি জবাব দিবি তুই? স্কুলে যখন সবাই ওদের বাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন ওরা কি বলবে? তাই তোদের সবার কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আদিত্য ছেলেটা ভালো, ছোট বৌমার মুখে শুনেছি ও নাকি আজ 15 বছর ধরে নিঃশব্দে তোকে ভালোবেসে যাচ্ছে। তবে তুই না চাইলে আমরা এগোবো না। আমি রাজি বাবা। সারিকার বাবা থতমত খেয়ে যায় মেয়ের এমন সরাসরি দ্বিধাহীন জবাবে। একটা অনুতাপের ছাপ স্পষ্ট ফুটে ওঠে ওনার মুখে। আমি তোকে জোর করছি না মা, আমরা আমাদের সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিতে চাই না। তুই আগে ঠান্ডা মাথায় ভাব, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা। ভেবে দেখলাম, একবার তোমাদের অমতে বিয়ে করে তো দেখলাম কি হলো। এবার না হয় তোমাদের মতে বিয়েটা হলো। একবার তো ভেঙে টুকরো টুকরো হয়েছি, এই ভাঙা টুকরোগুলি দ্বিতীয়বার ভাঙার ক্ষমতা কারো হবে না। অঞ্জনা দেবী এবার মুখ খুললেন, তুই যা বলেছিস ভেবে বলছিস তো? আমি একদম ভেবে বলছি মা। তবে বিয়ের বিষয়ে তোমরা আদিত্যবাবুর সাথে কথা বলার আগে আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই। শারিকের বাবা চোখের কোণে লেগে থাকা জলটা মুছলেন। তাই হবে। সবেমাত্র ভাতের হাঁড়িতে জল দিয়ে ওভেনে বসিয়েছে আদিত্য। অহনার বিয়ে যাওয়ার পর থেকে এই দায়িত্বটা বেড়েছে ওর। নিজের মতো কোনো রকমে দুটো চাল ফুটাতে শিখে গেছে ও। সপ্তাহে একদিন একটা কাজের লোক আসে, সে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে চলে যায়। আজ কাজের মেয়েটা আসার কথা থাকলেও আজ সকাল 10:30 বাজার পরও আসেনি। এই নিয়ে আদিত্যর মেজাজ চরমে। এই সময় দরজার কলিং বেলটা বেজে ওঠে। আদিত্য ক্ষেপে ওঠে, আজ ওর মজা দেখাবো আমি। সপ্তাহে একটা দিন আসবে, তাও এত দেরি? চোখে মুখে একরাশ রাগ নিয়ে আদিত্য দরজা খুলে চড়া হয় আদিত্য। সপ্তাহে একদিন আসবে, তাও এত লেট? এতগুলো টাকা সামনে সারিকাকে দেখে কথা থামিয়ে দেয় আদিত্য। বাম হাত দিয়ে চোখ দুটো রগড়ে ভালো করে তাকায় সামনের দিকে। আপনি? আমি ঠিক দেখছি নাকি বরাবরের মতো আবার আপনাকে হ্যালুসিনেট করছি? আদিত্যর এমন সংকোচ দেখে সারিকা কপাল চাপড়ায়। আদিত্যর চোখের সামনে হাত নাড়ায়। কি হচ্ছে আপনার? আমি সত্যি এসেছি, আপনি হ্যালুসিনেট করছেন না? আদিত্যর ঘোর কাটে এবার। রান্নার জন্য ব্যবহৃত গামছা গলা থেকে নামিয়ে সারিকার সামনে থেকে সরে দাঁড়ায়। আপনি সত্যি এসেছেন? আমার কি সৌভাগ্য। আসুন আসুন। সারিকা ভিতরে ঢুকলে আদিত্য প্রধান দরজাটা লক করে সারিকার সামনে আসে। বসুন, কি খাবেন, চা না কফি, নাকি ঠান্ডা কিছু? আদিত্যের এমন রকেটের মতো প্রশ্নে ঘাবড়ে যায় সারিকা। এত অস্থির হবেন না, আমি খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। শুধু আপনার সাথে আমার কয়েকটা কথা ছিল। আচ্ছা, আপনি 2 মিনিট বসুন, আমি হাঁড়িতে চালটা তুলে দিয়ে আসি। আদিত্য রান্নাঘরে চলে গেল, কিন্তু সারিকা বসলো না। বসার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই নিয়ে হয়তো এই 1.5 বছরে ও 3-4 বার এসেছে আদিত্যর বাড়িতে। প্রথমবার এসেছিল ডিভোর্সের ব্যাপারে, তারপর অভিকের বিয়ের সময়, এরপর মেয়েদের নিয়ে একবার অন্নপ্রাশনের পর নিমন্ত্রণ রক্ষার্থে এসেছিল। বাড়িটা খুব একটা বড় না, একতলার বাড়িতে 3টে বেডরুম, একটা রান্নাঘর, 2টো ওয়াশরুম, একটা অ্যাটাচ আর একটা কমন, আর ছোট্ট একটা বসার ঘর। সারিকা ঘুরতে ঘুরতে আদিত্য 2 কাপ চা নিয়ে চলে আসে ওর কাছে। কিছু লাগবে আপনার? সারিকা ঘুরে থাকলো। না না, কিছু লাগবে না, এমনি ঘুরে দেখছিলাম। আদিত্য একটু অপ্রস্তুত হলো, কারণ পুরো বাড়ি অগোছালো হয়েছে। এই মুহূর্তে কাজের মেয়েটাকে ভীষণ রাগ ধরছে ওর। কিছু মনে করবেন না, বাড়িটা খুব অগোছালো হয়ে আছে। আসলে কাজের মেয়েটা আজ আসার কথা, কিন্তু আসেনি। সারিকা প্রত্যুত্তরে কিছু না বলে শুধু আদিত্যর মুখের ভঙ্গিমা দেখে হাসলো। তারপর গিয়ে সোফায় বসতে আদিত্য চায়ের কাপটা এগিয়ে দিল। এইসবের কি দরকার ছিল? আপনি বললেন না কী সব কথা আছে, তাই আনলাম। কারণ শুধু মুখে গল্প জমে না। গল্পের কথা শুনে সারিকার মুখের ভাব পরিবর্তন হলো। ও যেই কথা আদিত্যকে বলতে এসেছে সেটা শুনলে হয়তো আদিত্য খুশি হবে, কিন্তু কিভাবে শুরু করবে কথাটা ভেবে পায় না। সারিকাকে চুপ থাকতে থেকে আদিত্য বলে, বলুন কি বলবেন? আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে। দেখুন, আমি আপনাকে খুব রেসপেক্ট করি। এই 1.5 বছরে আপনি যেভাবে আমার পাশে থেকে আমাকে লড়াই করতে শিখেছেন, যেভাবে আমার মেয়েদের খেয়াল রেখেছেন, সেগুলো আমার আপনজনেরা করবে না। আদিত্য বেশ অবাক হলো সারিকার এই কথাগুলো শুনে। মানে, আপনি কি এই কথাগুলো বলবেন বলে এসেছেন? আর এগুলো তো বলার মতো কিছু না। একজন সচেতন নাগরিক হিসাবে সকলের পাশে থাকা আমার দায়িত্ব। সেখানে আপনি তো আমার বন্ধু, আর আপনার মেয়েরা তো আমার মেয়ের মতো। ওদেরকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। সারিকা এবার কোনো দ্বিধা ইতস্তত না রেখে সরাসরি আদিত্যকে বলল, বাবার দেওয়া প্রস্তাবে আমি রাজি আছি। এবার আপনি যদি রাজি থাকেন তাহলে বিষয়টা নিয়ে এগোবেন বাবা।
সারিকা এক নিঃশ্বাসে বলা কথাগুলো আদিত্যর মাথার উপরে দিয়ে গেল। কয়েক সেকেন্ডে নিজের মনে সারিকার বলা কথাগুলো রিপিট করলো। তারপর পুরো কথাটা ভালোভাবে সাজাতে সক্ষম হতে ওর চোখে মুখ ধরনে পাল্টে গেল। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নিজের পাল চেক করলো। পালসের গতি অস্বাভাবিকতা অনুধাবন করে পাথরের ন্যায় বসে রইল আদিত্য। সারিকা আদিত্যের ভাবগতি বোঝার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদিত্যর কাঁধে ধরে নাড়ল না। আদিত্যবাবু, আদিত্যবাবু, কী হয়েছে? শরীর খারাপ লাগছে? জল খাবো? সারিকা দ্রুত গতিতে রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল ঢেলে এনে আদিত্যর হাতে দিল। আদিত্য জলটা পুরোপুরি শেষ করে হাঁপ ছাড়ল একটা। আদিত্য স্বাভাবিক হতে দেখে সারিকা নিশ্চিত হলো। এখন ঠিক আছেন তো? আপনি একটু আগে যেগুলো বললেন সেগুলো সত্যি বললেন, নাকি আমার হ্যালোসিনেশনে এসে? সারিকা বলে গেল। সারিকা কপাল চাপড়ালো। আপনার মাথায় এই হ্যালোসিনেশনের ভূতটা কবে থেকে ঢুকেছে শুনি? আদিত্য মুখ কাচুমাচু করে বলল, গত কয়েক সপ্তাহ ধরে। কিন্তু আপনি তার মানে সত্যি সত্যি কথাগুলো বলছেন? সারিকা আবার একটু গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, আমি বিয়েটা করব আপনাকে, তবে তার আগে আপনার থেকে কয়েকটা অনুমতি আমার লাগবে, যার জন্য এখানে আসা আমার। আদিত্যের যেন মনে হলো কিছু পেয়েও হারিয়ে ফেলতে বসেছে সে। কী অনুমতি? আমার এবং আমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিতে পারবেন না। সংসারের অর্ধেক খরচ আমিও দিব। সংসারটা যেহেতু দুজনে হবে, তাই দায়িত্বটা দুজনের। আর আমার চাকরি করতে যাওয়াতে আপনি বাধা দিতে পারবেন না। আদিত্য ব্যঙ্গ সুরে বলল, তাহলে বলবো ম্যাডাম, আপনি আমাকে এই প্রায় 2 বছরে একটুও চিনতে পারেননি। সারিকার গাল চড়া হলো হাসিতে। 6 বছরে এক বিছানায় রাত কাটিয়ে আমি মানুষ চিনতে পারিনি, সেখানে আপনার সাথে আমার পরিচয় তো মাত্র 20 মাসের। আদিত্য কিছু বলার জন্য মুখ খুলতে গেলে সারিকা সঙ্গে নিয়ে নিজের কথা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। না না, আমি আবিরের সাথে আপনার তুলনা করছি না, করাটা উচিত না, তাহলে আপনাকে ছোট করা হবে। কিন্তু এটাই তো ফ্যাক্ট, বলুন। তবে আমি মানুষ চিনতে কাঁচা হলেও আমার বাবা এই বিষয়ে পাকা খিলাড়ি। উনি আপনাকে পছন্দ করেছেন আমার জন্য, বাবা আমার খারাপ চাইবেন না। এই কথাটা যেন ঠিকমতো হজম হলো না আদিত্যর। সারিকার পরিস্থিতিটা বোঝার পরেও নিজেকে খুব ছোট মনে হলো ওর। যদি শুধু আপনার বাবার কথা রাখতে রাজি আপনি, তাহলে বিয়েতে রাজি হন। তাহলে বলবো এই বিয়েটা না হওয়াই ভালো। যেখানে দুটো মন কোনোদিন মিলন হবে না, সেখানে এই পরিণয় হওয়া উচিত নয়। মিলবে না এটা আপনি নিশ্চিতভাবে বলছেন কি করে? এই যেমন দেখুন না, আগের যুগে মানে আমার বাবা জেঠুদের সময় ওনাদের বিয়ে হয়েছে মা জেঠিদের না দেখেই। তাহলে কি ওদের মনের মিল হয়নি বলুন? না, তারা নামমাত্র সংসার করছে। বিয়েটা মনের মিলের নয়, বিয়েটা একে অপরের মানসিকতা। আমি আপনি মিল ঠিক থাকলে মনের মিল এমনিতে হয়ে যাবে। সারিকার যুক্তিটা বেশ মনে ধরল আদিত্যর। এতক্ষণে খারাপ লাগাটা কেটে গিয়ে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওর। এখন মনে হচ্ছে আমার উকিল না হয়ে আপনার উকিল হওয়া উচিত ছিল। আদিত্যর কথায় সারিকা আদিত্যর সাথে সাথে হেসে উঠল সারিকা। তবে মনে রাখবেন মিস্টার আদিত্য, এই অভিসারিকা চক্রবর্তী কিন্তু দ্বিতীয়বারের মতো তার মন ভাঙার সুযোগ আপনাকে দেবে না। আদিত্য তৎক্ষণাৎ সারিকার দুটো হাত চেপে ধরল। আপনি আমার জীবনে এলে আমার দীর্ঘদিনে এক না পাওয়া এক নিমেষে পূরণ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ওই ভাঙা মনকে আমি নিজের সবটুকু উজাড় করে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমাকে যেতে দিন। মেয়েদের মিথ্যে বললে এখানে এসেছি। আমার এখন বিশ্বাস হচ্ছে না আপনার সাথে আমার বিয়ে হবে। আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে এটা ভেবে। আমি এতদিনে যেটা চেয়েছি সেটাই পূরণ হতে চলেছে। আদিত্য জড়ানো আর উত্তেজিত কণ্ঠ শুনে সারিকা নিষ্পলক চোখে আদিত্য দেখতে থাকে। তার সামনে থাকা পুরুষটির চোখে মুখে আনন্দ থেকে ওর শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। একজন 40 বছরের পুরুষ যে বিয়ের কথা শুনে এতটা উচ্ছ্বসিত হতে পারে, সেটা কল্পনার বাইরে ছিল সারিকা। জানেন আদিত্যবাবু, এখন মনে হচ্ছে ভগবান যা করে ভালোর জন্য করে। ভাগ্যিস বাবা এই বিয়ের প্রস্তাবটা রেখেছিল, না হলে তো আমার জন্য আপনার ওই পাগলামি আমার অগোচরেই রয়েছিল। হঠাৎ সারিকা লক্ষ্য করলো আদিত্য চোখের কোণে বিন্দু বিন্দু জলের হদিশ। সেটা খুব সচেতনতার সাথে লুকিয়ে আদিত্য মুছে নিচ্ছেন। আপনি কাঁদছেন আদিত্যবাবু? আদিত্য চোখের জলটা মুছে মন খুলে হাসলো। এটা আনন্দের জল সারিকা। আমি তো তোমাকে পাওয়ার কোনো আশা না রেখেই ভালোবেসে গেছি। আবিরের সাথে তোমার বিয়ের পর আমি কোনোদিনও ভাবিনি আপনি আমার আবার জীবনে আসতে পারেন। আর আজ দেখো, ভগবান আমাকে আমার জীবনের সবথেকে মূল্যবান মানুষটিকে আমার করে দিচ্ছে। জীবনে আর কিছু চাওয়ার নেই আমার। তোমাকে পেয়ে গেলে আমি পৃথিবীর সব ঐশ্বর্য পেয়ে যাব। অন্তত খুশিতে কথা জড়িয়ে যাচ্ছে আদিত্যর। সারিকা একবার তুমি আর একবার আপনি মিশ্রিত বাক্যে সম্বোধন করছে। বিয়ের কথা শুনে যে মানুষটা এমন করছে, না জানি বিয়েটা হয়ে গেলে এই মানুষটা কি করবে, এটা ভেবে সারিকা ঘাবড়ে যায়। চিন্তিত মুখে বিড়বিড় করে বলে, তা আমাকে কি তাহলে এবার 3টে বাচ্চা সামলাতে হবে?
সারিকা আদিত্যর বাড়ি থেকে ফিরছে 2 ঘন্টা হলো। মেয়েদের দুপুরের খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েছে। শুয়ে শুয়ে শুধু আদিত্যর কাণ্ড কারখানার কথা ভাবছে আর মুচকে মুচকে হাসছে। ছর্দি ভাই। অহনার ডাকে ঘোর কাটে সারিকার। তড়িঘড়ি করে বিছানায় শোয়া থেকে উঠে বসে। অহনা ছুটে এসে ওকে এমনভাবে জড়িয়ে ধরে ও খানিকটা পিছনের দিকে হেলে পড়ে। অহনার মুখে আদিত্যর মতো হাসি দেখতে পাচ্ছে ও। কী ব্যাপার অহনা, এত খুশি কেন? তুমি ভাবতে পারছো না দিদি ভাই, তুমি আজ আমাকে ঠিক কতটা খুশি করে দিয়েছো। দাদাভাইয়ের সাথে তোমার বিয়ে, আমার তো ভেবেই নাচতে ইচ্ছা করে। সারিকা মেয়েদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নিচে নামলো। সঙ্গে সঙ্গে অহনা সারিকাকে ধরে গোল গোল করে ঘুরতে লাগলো। দাদাভাই আর ভাইয়া একসঙ্গে বিয়ে হবে, আমার ভেবেই কি খুশি খুশি লাগছে। সারিকা এবার একটু অবাক হলো। এতক্ষণ কথা বললেও আদিত্যের সঙ্গে কই সাহিত্যের বিয়ের কথা তো একবারও বলল না। তোমার ভাইয়েরও বিয়ে? কই তোমার দাদা তো বললেন না। অহনা সারিকাকে ছেড়ে দিয়ে জিভ কামড়ে, যা বলে ফেললাম। তারপর কিছু একটা ভেবে, যাকগে আর লুকিয়ে লাভ নেই। তুমি এতদিন যে দাদাভাইয়ের কলিগ ইন্দ্রাণীর নাম শুনছো, তার সাথে দাদাভাই ভাইয়ের বিয়ে ঠিক করছে। সারিকা ভুরু কুচকে তাকায়, মানে এতদিন ধরে এটা তোমরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? ওই লুকিয়ে রাখা থিওরিটা আমি বুঝলাম না। এই প্রসঙ্গটা বাদ দাও, চলো বরং আমরা বিয়ের প্ল্যানিংটা করে ফেলি। কোনো দিন কী ড্রেস পরবো, জুয়েলারি পরবো? অহনার কথা শুনে মন খারাপ হয়ে যায় সারিকার। অহনার কাঁধ ধরে ওকে বিছানায় বসায়। বিয়ের অনুষ্ঠান করে হোক সেটা আমি চাই না, পারিবারিকভাবে পুরোহিত ডেকে বাড়ির লোকদের উপস্থিতিতে এই বিয়েটা হবে। তুমি বরং সাহিত্যের বিয়েতে কি পড়বে না পড়বে প্ল্যান করে ফেলো। তোমাদের বিয়ে আর ভাইয়ের বিয়ে একসঙ্গে হবে না। আমি চাইছি না ধুমধাম করে বিয়ে করতে। আর তুমি বলো, তোমার ছোট বৌদি যখন বউ হয়ে ওই বাড়িতে যাবে, তখন তাকে বরণ করার জন্য তো বাড়ির বড় বউকে লাগবে। তাহলে একসঙ্গে বিয়ে হলে কীভাবে হবে? সেটাও ঠিক। ঘড়ির কাঁটায় রাত 11:48। সারিকা এইমাত্র মেয়েদের ঘুম পাড়িয়েছে। সন্ধ্যাবেলা সারিকার বাবা জরুরি তলবে আদিত্য এসেছিল চক্রবর্তী বাড়িতে। বিয়ে নিয়ে সমস্ত কথাবার্তা ঠিক করে হয়ে গেছে। খুব সাধারণভাবে বিয়েটা হবে। সারিকার বাবা জানিয়েছে সামনের কোনো এক লগ্নে 4 হাত এক করে দেওয়া হবে। সারিকার ফোনটা হঠাৎ ভাইব্রেট হতে থাকে। সারিকা বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে জলজল করছে আদিত্য সরকার নামটা। ফোন রিসিভ করে ও মেয়েদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ফিসফিস করে, এত আস্তে কথা বলছেন কেন? মনে হচ্ছে আপনি প্রেম করছেন আর লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলছেন। আপনার প্রিন্সেসরা জেগে গেলে কি আপনি ওদের ঘুম পাড়াতে আসবেন? আপনি বললে যেতে পারি। আমি না হয় মেয়েরা ঘুমাচ্ছে বলে ফিসফিস করে কথা বলছি, কিন্তু আপনি কেন ফিসফিস করে কথা বলছেন? আমি তো নিজের ভয়েস শুনেই নিজেই অবাক হলো। সত্যি সত্যি তো, কেন ফিসফিস করে কথা বলছে ভেবে পায় না। কেশে গলাটা পরিষ্কার করে এবার স্বাভাবিকভাবে বলতে শুরু করলো, আপনি ফিসফিস করে বলছিলেন বলে আমিও বলছি। আপনি ফোন করছেন, ভালো হয়েছে। নাহলে কাল সকালে আমি ফোন করতাম। কেন বলুন তো, কিছু হয়েছে? কিছু দরকার ছিল? কাল ছুটি নিয়েছি, একবার কলকাতায় যাব মা আর অন্তরার সাথে দেখা করতে। আপনি নিয়ে যাবেন আমায়? আদিত্য চোখ মুখের ভঙ্গিটা পাল্টে গেল। বিয়ের আনন্দে পাগল ছেলেটা একটু গম্ভীর হয়ে গেল। হঠাৎ ওনাদের সাথে দেখা করতে যাবেন? বাই এনি চান্স আপনি কি আবার অতীতে ফিরতে চাইছেন? না, আমি আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি। অতীতে ফেরার আমার কোনোদিন ইচ্ছে নেই। তবে মা আর অন্তরার প্রতি আমার যে আন্তরিকতা আছে, তার দরুন আমাদের বিয়ের কথাটা ওদের জানানো দরকার। বেশ, আমি তাহলে কাল সকাল 8টা নাগাদ আপনাকে আনতে যাব। আদিত্যর কথায় খুশি হয়ে সারিকা, আপনি সত্যি যাবেন আমার সাথে? হ্যাঁ যাব। আচ্ছা প্রিন্সেসরা যাবে নাকি? না না, ওদের নিয়ে যাব না। এতটা ট্রেন জার্নি করে, তার উপর সোমবারে খুব ভিড় হবে ট্রেনে। ওদেরকে আর কষ্ট দিব না। আপনি বললে আমরা বাইকে? পাগল নাকি, এতদূর বাইকে করে যাওয়া যায়? ট্রেনেই যাব। ঠিক আছে। রাতের অন্ধকারে যেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আজ সেই বাড়ির বসার ঘরে দাঁড়িয়ে আছে সারিকা। এটা একসময় ওর নিজের বাড়ি ছিল। নিজের হাতে সাজিয়েছিল বাড়ির প্রতিটা কোণায়। যেই বাড়িটা ও সারা জীবনের কাটানোর কথা ছিল, আর সেই বাড়িটা অতিথির মতো দাঁড়িয়েছে। চারিদিকে চোখ বুলাচ্ছে, সব একই আছে। ও যেমনভাবে সাজিয়েছিল সব তেমনভাবে আছে, শুধু পাল্টে গেছে ওর নিজের পরিচয়। নামের সেজে চ্যাটার্জি পদবিটাও আর নেই। এটা নিয়ে আফসোস না থাকলেও একটা খারাপ লাগা তো থেকেই গেছে ওর মধ্যে। যতই হোক, 6 বছরের অভ্যাস এত তাড়াতাড়ি ভোলা সম্ভব নয়। বৌদি তুমি? সারিকা অন্তরের কাছে এলো। কেমন আছো অন্তু? আমি ভালো আছি। তুমি আসবে, আগে বলনি কেন? আসো বসো, এত অস্থির হতে হবে না তোমাকে। আমরা ঠিক আছি। মা, পঙ্কজ ওরা কোথায়? মায়ের প্রেশারটা একটু বেড়েছে, তাই পঙ্কজ মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। হাসি খুশিকে আনলে না কেন? কেমন আছে ওরা? এই সোমবার দিন ট্রেনে খুব ভিড় হয়, তাই ওদের আর আনিনি। ওরা ভালো আছে। অন্তরা এবার খেয়াল করলো সারিকার পাশে আদিত্য দাঁড়িয়েছে। বছর খানেক আগে একবার দেখে, তাই চিনতে খানিকটা অসুবিধা হয় ওর আদিত্যকে। বৌদি ইনি? সারিকা আদিত্যর দিকে তাকালো, তারপর হেসে অন্তরার উদ্দেশ্যে বলল, উনি আদিত্য সরকার, ওই ডিভোর্স কেসে উনি আমার উকিল ছিলেন। তুমি দেখেছো ওনাকে? অন্তরা কিছুক্ষণ মনে করার পর বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন।
আপনি ব্যস্ত হবেন না। আপনার মা আর হাজবেন্ড কখন আসবে? অন্তরা দেওয়ালের ঘড়ির দিকে তাকালো। অনেকক্ষণ গেছে, চলে আসার তো কথা। আদিত্য নিজের হাত ঘড়ির দিকে তাকালো। আমরা বেশিক্ষণ থাকবো না, আবার ঝাড়গ্রামে ফিরতে হবে, বেশি রাত করলে হবে না। আপনারা বসুন না, মারা এক্ষুনি চলে আসবে। আমি ততক্ষণে আপনাদের জন্য কিছু রান্না করি। না না অন্তরা দেবী, আমরা খাবো না। অন্তরা আদিত্যর কথায় পাত্তা না দিয়ে শারিকার কাছে গিয়ে বলল, সে কি বৌদি, সেই কোন সকালে বেরিয়েছো, নিশ্চয়ই পেটে কিছু পড়েনি। এখন আর এখন উনি বলছেন খাবেন না। শারিকা অন্তরার কাঁধে হাত রাখলো। আমরা সত্যিই কিছু খাবো না। এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না অন্তরা। এখন বাড়ির মাসকভারি খরচ আমার বড়ই চালায়, এই খাবারও খাবে না? শারিকা কী ভেবে উঠতে পারে না। এই সংসারের মায়া ত্যাগ করে বহুদিন আগে চলে গেছে, সেখানে বসে খাওয়ার মতো ইচ্ছে ওর নেই। এই তো মা চলে এসেছে। সোমবার সকালটা ট্রেনে বাসে ভিড় হলো, বিকালের পর থেকে অনেকটা ফাঁকাই থাকে। তারপর রাতের ট্রেন হলে তো কোনো কথাই নেই। জেনারেল কামরায় হাতে গোনা কয়েকজন লোক, তাদের মধ্যে আছে সারিকা আর আদিত্য। এখন বাজে সন্ধ্যা 6টা। 2 ঘন্টা আগে চাটুর্যের বাড়ি থেকে বের হয়ে ট্রেন ধরেছে ওরা। গায়ত্রী দেবীকে বিয়ের নিমন্ত্রণ করে এসেছে। উনি কথাটা শুনে খুশি হলো, মনের কোথাও একটা আক্ষেপ থেকেই গেছে। সেটা শারিকা বুঝেছে, কিন্তু কিছু করার নেই। আদিত্যবাবু, এই বাবুর নামের পাশ থেকে সরান তো। এত বড় নামটা উচ্চারণ করতে আপনার কষ্ট হয় না? আজ তো এই ছদ্মরোগের কারণ শারিকা বুঝতে পারে। বেচারা অভিমান করে বসে আছে শারিকা তার পুরনো শ্বশুরবাড়িতে এসেছে বলে। তার উপর অন্তরা এই বৌদি ডাকটা মোটেই পছন্দ হয়নি। আবার দুপুরে খাবারটা খেয়ে এসেছে আদিত্যর অনিচ্ছা সত্ত্বেও, সেই নিয়ে চটে আসে ও। শারিকা আদিত্যর হাতের উপর হাত রাখলো। জানেন, বিয়ের এতগুলো বছরের পর বছর বাচ্চা হচ্ছিল না বলে এই দুটো মানুষ কোনোদিন আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেনি, বরং সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে গেছেন, আমার পাশে থেকে আমাকে ভরসা দিয়েছেন। অন্তরা তো বৌদি বলতে পাগল, নিজের প্রত্যেকটা কাজে ওর বৌদিকে লাগবে। কলেজ থেকে ঘুরতে নিয়ে গেলে আগে এসে আমাকে জিজ্ঞাসা করতো আমি যাব কি না। বয়স হলেও আমার কাছে বাচ্চাদের মতো আবদার করতো। আর আজ সেই বাচ্চা মেয়েটা বৌদিকে ছাড়া কতটা বড় হয়ে গেছে, কদিন পর মা হবে। ওরা এমনভাবে জোর করলো যে না খেয়ে আসাটা উচিত হতো না। ওরা আমাকে খুব ভালোবাসে, আর আমার এই আনন্দের দিনে এনারা যদি না থাকে তাহলে হয় বলুন? আদিত্য এতক্ষণ মন দিয়ে শুনছিল কথাগুলো। ঠিক ঠিক আছে, এত এক্সপ্রেশন দিতে হবে না, আমি বুঝেছি। কোচও বুঝেছেন। যদি বুঝেই থাকেন তাহলে নাকের ডগাটা লাল হয়ে থাকতো না। আদিত্যবাবু, আদিত্য চকিত নিজের নাকের উপর হাত রাখলো। পরক্ষণে শারিকার কথা শুনে হেসে বলল, বাবু শব্দটা শুনতে কানে লাগছে, শুধু আদিত্য বলে ডাকলে ভালো হয় বিয়ের পর। আদিত্য কিছু একটা ভেবে বলল, আত্ম হোক 1 সপ্তাহ, ততদিন হয় আদিত্য বাবুই থাকে। হ্যাঁ, ওরা বাড়ি থেকে বেরোনোর পরে চক্রবর্তী বাড়ির পুরুষেরা পুরোহিত ডেকে সামনের সপ্তাহে বিয়ের তারিখ চূড়ান্ত করেছে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হবে, তাই সামনাসামনি তারিখ হলে কোনো অসুবিধা নেই। তারিখটা অহনা ফোন করে জানিয়েছে আদিত্যকে। তারপর ওরা ওই তারিখে গায়ত্রী দেবীর নিমন্ত্রণ করে ওই বাড়িতে এসেছে। আর কতক্ষণ লাগবে আদিত্যবাবু? আদিত্য ঘড়িতে দেখলো, ঘন্টা দেড়েক লাগবে। স্টেশনে ঢুকবে, তারপর বাড়ি অবধি আরও আধা ঘন্টা। মেয়েদের খবর নিয়েছিলাম, করেছিলাম, তখন ঘুমিয়ে গেছে। গলে যাবে বলে ওদের জন্য চকলেট কিনিনি, ওখান থেকে স্টেশনে নেমে কিনবো। এই অভ্যাসটা কিন্তু পাল্টাতে হবে। একসঙ্গে থাকবেন বলে যে রোজ রোজ চকলেট কিনবেন সেটা হবে না। আমি সপ্তাহে একটার বেশি চকলেট খেতেই দিব না। রোজ কেন কিনবো? তখন তো আমার ফ্রিজ ভর্তি আমার মেয়েদের জন্য শুধু চকলেট থাকবে। মেয়েদের মা কিন্তু ভাগে একটা পাবে না। আমার মেয়েদের কথাটা শুনে খুব ভালো লাগলো শারিকার। মুগ্ধ হয়ে এনে তাকিয়ে রইল আদিত্যর দিকে। শারিকার এমন দৃষ্টি দেখে আদিত্য খেয়াল করলো ও কি বলেছে, একটু ইতস্তত বোধ করলো। মানে, আপনার মেয়ে? আদিত্য এমন ইতস্ততা দেখে শারিকা আশ্বাস দিল আদিত্যকে, আপনার মেয়ে? কে বলেছে জন্ম না দিলে বাবা হওয়া যায় না? আমি এতদিন বুঝিনি, কিন্তু এখন বুঝি। আপনার মতো কেউ ওদেরকে এত ভালোবাসতে পারবে না। আমার মেয়েদের প্রতি আপনার এই ভালোবাসাটা আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে আমায়। আমার মেয়েরা যেখানে ভালো থাকবে, সেখানে তাদের মাও নিঃসন্দেহে ভালো থাকবে। আপনি ওদের বাবা। অবশেষে খুব সাধারণভাবে কাল রাতে লগ্নে বিয়েটা হয়ে গেছে আদিত্য আর শারিকার। লাল বেনারসিতে বউ সাজার সৌভাগ্য নিয়ে এই দ্বিতীয়বার হলো শারিকার। তবে টোপর মাথায় বর সাজার সৌভাগ্য জীবনে এই প্রথমবার উপলব্ধি করলো আদিত্য। চক্রবর্তী বাড়ি থেকে বিদায় নিয়ে বিয়ে করা নতুন বউ আর 2 মেয়েকে নিয়ে আদিত্য বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ওর দূর সম্পর্কে বয়স্ক এক পিসি ওদের বরণ করে ঘরে তুলল। বরণডালি নিয়ে এগিয়ে আসেন উনি। তারপর বরণ করে দুধে হালতা পা দিয়ে ঘরে ঢোকে শারিকাকে, আর ওর সাথে দুজোড়া ছোট্ট পাও বাড়ির মধ্যে প্রবেশ করে। ছোট্ট হাসি খুশির ছোট্ট ছোট্ট পায়ের ছাপ দেখে এক অন্যরকম অনুভূতি হয় আদিত্য। শুনুন, শারিকার মুখে এরকম সম্বোধনের ডাক শুনে ভালো লাগে আদিত্য। এই মুহূর্তে ওর নিজেকে স্বামী স্বামী মনে হচ্ছে। কয়েকটা বড় বড় পা ফেলে শারিকার সামনে গিয়ে দাঁড়ায়। বলুন, বলছি অহনাদের ফোন করে জিজ্ঞাসা করুন না ওদের গাড়ি কত দূর। সে না হয় করছি, কিন্তু আপনার কিছু লাগবে? হাসি খুশি খাওয়ার সময় হয়ে গেছে। আমাকে তো এখন এই ভারী
পোশাক ছাড়তে হবে, তাই অহনাকে ওদের খাওয়ানোর দায়িত্ব দিতাম। আদিত্যর মুখে চওড়া হাসি খেলে গেল। খাওয়াতে হবে? সে এমন কি ব্যাপার? আপনি চেঞ্জ করে আসুন, আমি ওদেরকে কি খাইয়ে দিচ্ছি। সারিকা আদিত্য সরু চোখে পর্যবেক্ষণ করে, তারপর কিছু একটা ভাবে বলল, পারবেন তো? আপনার মেয়েরা কিন্তু প্রচুর শান্ত, হাসি খুশি যে প্রচুর দুষ্টু সেটা আদিত্য জানে। আর সারিকা এই শান্ত শব্দটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনা করছে সেটাও বোঝে। তারপর নিজের পাঞ্জাবির কালার ধরে মহানতার সাথে বলল, খুব ছোট বয়স থেকে বাচ্চাদের মানুষ করছি আমি। অহনা আমার হাতেই মানুষ হয়েছে, তাই বাচ্চাদের কীভাবে খাওয়াতে হয় আমার জানা আছে। দেখবেন আপনার পরে পোশাক পরিবর্তনের আগে আমার হাসি খুশি খাওয়া শেষ হবে। সারিকা করুণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকায়। হলেই ভালো। এই বলে সারিকা নিজের সঙ্গে আনা ট্রলি থেকে একটা কমলা রঙের শাড়ি আর সঙ্গে স্নানের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে অন্য একটা ঘরে চলে যায়। এই ঘরটাতে বিয়ের আগে অহনা থাকতো। পুরো বাড়ির মধ্যে এটাকে সবথেকে বড় ঘর। সঙ্গে লাগোয়া একটা স্নানঘর আছে। সারিকা দরজার নক করে স্নানের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথার সামনে অংশে তোয়াল দিয়ে চেপে রেখে বাকি চুলটা ভেজায়। তারপর স্নান করে বাইরে এসে শাড়িটা পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বউরূপে দেখে ভালো লাগে ওর। প্রায় 2 বছর এরকম সাজেনি ও। সিঁথির উপর হাত বুলাতে থাকে। তারপর ওই সিঁদুর উপরে আবার নতুন করে সিঁদুর পরে নেয়। হঠাৎ অহনার ডাকে ঘোর কাটে ওর। সর্দি ভাই, দেখে যাও এখানে কি অবস্থা আছে। অহনার ডাকে খানিকটা ভয় পেয়ে যায় সারিকা। হন্তদন্ত হয়ে রুমের লক খুলে আদিত্যর ঘরে গিয়ে চোখ কপালে ওঠে ওর। আদিত্য মেঝেতে 2 পা ছড়িয়ে বসে আছে। ওর পুরো জামাতে গোছা গোছা ভাত ছড়িয়ে আছে। আর হাসি খুশি যেই পাত্রে ভাত ছিল সেটা নিয়ে টানাটানি করছে। আপনি আপনি মাথায় হাত উঠে যায় সারিকার। করুণ চোখে তাকায় অহনার দিকে। তোমার দাদাভাই যে এতক্ষণ লেকচার দিচ্ছিল ছোট্ট বয়স থেকে বাচ্চা মানুষ করছে বলে, তুমি হাসি খুশিকে এই ঘর থেকে নিয়ে যাও, ওদেরকে খাওয়াও, আমি এদিকটা দেখছি। তোমার দাদাভাই যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছে, এখান থেকে উঠবে বলে তোমার মনে হয় অহনা? তুমি চিন্তা করো না, রূপার পদ্ম আছে, আমি ওদেরকে নিয়ে এদিকটা সামলে নিচ্ছি। তুমি হাসি খুশিকে আগে খাও, বেচারি অনেকক্ষণ কিছু খায়নি। এই নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটা আগে জীবন্ত করো, নইলে রুম পরিষ্কার করতে পারবে না। সারিকা মেয়েদের একে অপরের থেকে ছাড়ালো। তারপর হাসিকে কোলে নিয়ে আর খুশিকে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে অহনার রুমটাতে নিয়ে মেঝেতে বসলো। তারপর রান্নাঘর থেকে নতুন একটা প্লেট ভাত তরকারি বেড়ে হাসি খুশির কাছে গিয়ে বসলো। ভাতগুলো যথাসাধ্য নরম করে পিষে নিজের ভঙ্গিমায় মেয়েদের খাওয়াতে শুরু করলো। দাদাভাই, এই দাদাভাই। অহনা ঠেলা খেয়ে আদিত্য নড়েচড়ে বসলো। চারিদিকটা চোখ বুলে হাসি খুশিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে বলে উঠল, হাসি খুশি কই? অহনা কপাল চাপড়ালো। এতক্ষণ জেগে জেগে ঘুমাচ্ছিলে নাকি তুমি দাদাভাই? আর তোমার এরকম অবস্থা কেন? আদিত্যর মনে পড়ল একটু আগের ঘটনা। আদিত্য ভাতগুলো গ্লাসে করে নরম করছিল আর হাসি খুশি পুরো রুম ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ হাসি খুশি এসে ভাতের প্লেটে পা তুলে দেয়, যার জন্য অর্ধেক ভাত পড়ে যায়। আদিত্য আবার প্লেট চেঞ্জ করে অন্য প্লেটে ভাত নিয়ে আসে, কিন্তু এবার খাওয়াতে গেলে খুশি ওর হাতে কামড় দেয় নিজের দুটো দাঁত দিয়ে। সেই ব্যথা ভুলে যখন হেসে খেলার ছলে আবার খাওয়াতে শুরু করে, তখন হাসি ওকে চুমো খাওয়ার নাটক করে কামড়ে দেয়। বাস্তবে ফিরে আসতে আদিত্য নিজের ডান দিকে গালটা চেপে ধরে। অহনা আর রূপা সেটা দেখে হেসে ফেলে। খাওয়ার সময় হাসি খুশি যে পরিমাণ দুষ্টুমি করে সেটা না জেনে তুমি প্রথম দিনই কেন খাওয়ানোর দায়িত্বটা নিলে দাদাভাই? আদিত্য করুণ চোখে তাকায় অহনার দিকে। আমি তো ভাবলাম ওরা তোর মতোই শান্ত, আর তাছাড়া এমনিতে তো হাসিটা একটু শান্তই থাকে, কিন্তু এভাবে আমাকে কামড়ে দেবে বুঝবো কী করে? কাল থেকে সর্দি ভাইয়ের সঙ্গে ট্রেনিং নেওয়া শুরু করবে, কারণ সর্দি ভাই অফিসে গেলে তো তোমাকেই ওদেরকে সামলাতে করবে। সেটা তো করতে হবে। তবে আজ থেকে ইউটিউবে বাচ্চা মানুষগুলোকে টিউটোরিয়ালগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আদিত্যর কথা বলার ধরন দেখে রূপা আর অহনা খুব জোরে হেসে। রূপা এখন বিএডে পড়াশোনার জন্য বাইরে থেকে। বিএড দেখাশোনা হলো আর কিছু সময় চেয়ে ওর বাবার থেকে। আর পদ্ম মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে শহরের একটা স্কুলে, সেখানে হোস্টেল থেকে পড়াশুনো করে। পিসির বিয়ে উপলক্ষে দুজনে বাড়িতে এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার সময় আদিত্যর পিসি কড়া কণ্ঠে শুনিয়েছে আজ কাল রাত্রি সূর্য ডোবার পর যাই হোক একে অপরের মুখ যেন না দেখে। সেই মতো সন্ধ্যার পর সারিকা আর রুম থেকে বের হয়নি। অহনা, পদ্ম আর রূপা সাথে ঘরে আছে। মেয়েরা আদিত্যর কাছে। রূপা আর পদ্ম থাকবে 2 দিন, বৌভাতের অনুষ্ঠান শেষ করে তারপর যাবে। অহনা রুমে বসে 4জন গল্প করছিল। পদ্ম ছোট্ট হলেও ওদেরকে বাদ দেয়নি ওদের গল্প থেকে। গল্পের মাঝে হঠাৎ রূপার ফোনে মেসেজ ঢোকার নোটিফিকেশন। তৎক্ষণাৎ ফোনটা দেখে মুখে হাসি ফুটে ওঠে রূপার। সারিকা তখন রূপার উদ্দেশ্যে বলে, আমার মতো ভুল যেন করিস না রূপু, যা করবি বিচক্ষণতার সাথে করবি। রূপা খানিকটা অপ্রস্তুত রেখে ফোনটা আবার পাশে রেখে দিল। আরে না না ছোট পিসি, তুমি যেটা ভাবছিস সেটা না। আমাদের কলেজের বন্ধুদের
নিয়ে একটা গ্রুপ, সেখানে এমন এমন কথায় হেসে থাকতে পারি না। আমি তোমাকে বলে রাখলাম, যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে ওদের গল্পে বিরতি ঘটে। দরজার দিকে তাকিয়ে অহনা জিজ্ঞাসা করে, কে? বাইরে থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ, আমি অহনা। অহনা চকিত এবার তাকালো সারিকার দিকে। সারিকা পরিস্থিতি অনুধাবন করতে না পেরে মাথায় ঘুমটা টেনে বসলো। অহনা আবার দরজার দিকে তাকিয়ে বলল, কি চাই এখানে তোমার দাদাভাই? বউ চাইলে বউ পাবা না কিন্তু। আমার বউ চাই না, কিন্তু তোর ভাইয়াকে এখন তোর বৌদিকে দেখতে চাই। ভাইয়া? মানে সাহিত্যের নাম শুনে অহনা অবাক হয়। কারণ কাল অবধি সাহিত্য বলে এসেছে এখন প্রচুর পেশেন্টের ভিড় হওয়ায় কিছুতেই এই বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না। সে হঠাৎ চলে এলো, বুঝে পায় না অহনা। বিছানা থেকে নেমে ছুটে দরজা খুলতে যায়। ঘটনার তৎপরে শারিকা চটজলদি পিছন ঘুরে বসে। দরজা খুলে অহনা আদিত্যর পাশে সাহিত্যকে দেখতে পায়। চোখে চশমা, গাল ভর্তি দাড়ি, সাদা চামড়ার অধিকারী 32 বছরের একজন সুপুরুষ। অহনা খুশিতে জড়িয়ে ধরে সাহিত্যকে। তুই যে আসবি, আগে বলিসনি কেন? অভিমানী বোনের নাকে টোকা দেয় সাহিত্য। সারপ্রাইজ! এই সত্য, আমি বৌদিকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। সর। অহনা মুচকি এসে সাহিত্যের সামনে থেকে চলে গেল। সাহিত্য ভিতরে ঢুকে সাহিত্যের পিছন পিছন আদিত্য ঢুকতে গেলে অহনা ওর সামনে দাঁড়ায়। তুমি অ্যালাউড নও, যাও এখান থেকে। সারিকা একবার পিছন ঘুরে বলল, মেয়েরা কি করছে জিজ্ঞাসা করো তো তোমার দাদাভাইকে। ওরা কার্টুন দেখছে। আদিত্য একটু উকিঝুঁকি মারার চেষ্টা করলো, তারপর সারিকার মুখ দেখতে না পেয়ে বিরক্ত স্বরে বলল, কি কপাল আমার, নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে। কথাটা বলে আদিত্য আর দাঁড়ালো না। অহনা সারিকাকে আদিত্য চলে যাওয়ার কথা বলতেই সারিকা মাথা থেকে ঘোমটা সরিয়ে উঠে দাঁড়ালো। সাহিত্য ভালো করে সারিকাকে দেখলো। তোমায় খুব চেনা চেনা লাগছে বৌদি, কোথায় দেখেছি বলো তো? সারিকা একটু অবাক লাগলো, কারণ এর আগে সাহিত্যকে দেখছে বলে মনে পড়ছে না। তাহলে সাহিত্য কিভাবে চেনা চেনা লাগতো পারে? আমি ঠিক চিনতে পারছি না। হঠাৎ সাহিত্য কিছু একটা মনে পড়ে চেঁচিয়ে উঠল, এই তুমি কি সিস্টার নিবেদিতা কলেজ থেকে পড়াশোনা করছো? হ্যাঁ, ওখান থেকে আমি এমএ পাশ করছি। সাহিত্য এবার নিজের বাম হাতের উপর ডান হাত দিয়ে তালি দিল। মনে পড়ছে, আমাদের মেডিকেল কলেজ থেকে একবার ওই কলেজে একটা ক্যাম্প করতে গিয়েছিলাম, তখনই হয়তো তোমাকে দেখেছি। সারিকার এই বিষয়ে কিছু মনে না থাকলেও সৌজন্যতার খাতিরে সামান্য হাসে। হতে পারে। আমাদের কলেজে প্রতি বছর একটা করে মেডিকেল ক্যাম্প হতো। সাহিত্য এবার নিজের হাতটা বাড়িয়ে দেয়। যাই হোক, আমি সাহিত্য সরকার, তোমার একমাত্র দাওর। তোমার থেকে আমি বয়সে 1 বছর ছোট, তাই ভুলেও করলে নিজের ভাই মনে করে শাসন করে দিও। সাহিত্যের কথাগুলো ভীষণ ভালো লাগলো সারিকার। নিজের হাতটা বাড়িয়ে সাহিত্যের সঙ্গে হ্যান্ডশেক করলো। তারপর সাহিত্য বলল, তোমরা মেয়েগুলো কিন্তু ভীষণ কিউট। ওদের ওই কাকাই তো যতদিন এখানে আছে ওদেরকে আর কাছছাড়া করবে না। এবার পাশ থেকে অহনা সজোরে বলেটা, দাদাভাইয়ের সাথে তুই ইউটিউবের ট্রেনিং নেওয়া শুরু কর, কারণ মাসখানেক পর তো তোরও বিয়ে, আর হয়তো বছর ঘুরতে এই ট্রেনিংটা কাজে লেগে যেতে পারে। সাহিত্য অহনার কান ধরলো, খুব পেকেছো না? দাঁড়াও, দাদাভাইকে বলছি তোমার ব্যবস্থা করতে। অহনা হি হি করে হেসে উঠল, এই টেকনিকটা আর কাজে লাগবে না। আগে খুব বিয়ে নিয়ে ভয় দেখাতিস, এখন পারবি না, কারণ আমি অলরেডি বিবাহিত। এবার বরং তোর ব্যবস্থা করব, ছোট বৌদিকে সব বলে। অন্তর্দহন 3য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো গল্প প্লেলিস্টে পেয়ে যাবেন।